বাচ্চাদের ঘুম নিয়ে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। সত্যি বলতে এটা প্রায় সবারই সমস্যা। তো চলুন আজকে আমরা এই রহস্যটা ভেদ করার চেষ্টা করি, মানে এর কারণ আর সমাধানগুলো একটু ভালোভাবে বুঝে নিই। এই যে বাচ্চাদের ঘুম আসে না, এর পেছনে কিন্তু বেশ কিছু সাধারণ কারণ আছে। আমরা এই পুরো বিষয়টাতে সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। আর শুধু তাই না, বিশেষজ্ঞরা কি বলছেন, মানে কি করলে এর থেকে মুক্তি পাওয়া যায়, সেই সহজ সমাধানগুলো জেনে নেব। তো আমরা শুরু করব বাচ্চাদের ঘুমের একেবারে বেসিক চাহিদাগুলো দিয়ে। এরপর আমরা দেখব যে ঠিক কি কি কারণে তাদের ঘুমে সমস্যা হয়, আর সবশেষে অবশ্যই কিছু কাজের সমাধান আর কৌশল নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, একটা বাচ্চার বয়স অনুযায়ী ঠিক কতটা ঘুমের দরকার হয়। এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে বাচ্চাদের ঘুমের ধরনটা কিভাবে পাল্টে যায়। খেয়াল করে দেখুন, একদম ছোট মানে নবজাতকরা যেখানে দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা ঘুমায়, সেখানে 1 থেকে 3 বছর বয়সেই সেটা কমে 11 থেকে 14 ঘন্টায় চলে আসে, আর রাতের ঘুমটা আস্তে আস্তে লম্বা হতে থাকে। বাচ্চাদের ঘুমের সমস্যার একটা খুব বড় কারণ হল ওদের শারীরিক আর মানসিক বিকাশ। এই সময়টাকে একটা বিশেষ নামে ডাকা হয় স্লিপ রিগ্রেশন। চলুন এই ব্যাপারটা আসলে কি সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। একটা জিনিস কিন্তু মাথায় রাখা খুব দরকার। স্লিপ রিগ্রেশন মানে এই না যে বাচ্চা পিছিয়ে পড়ছে, বরং এটা ওদের সুস্থ স্বাভাবিক ব্রেন ডেভেলপমেন্টের একটা লক্ষণ। মানে এটা একটা ভালো জিনিস। এই স্লিপ রিগ্রেশনগুলো কিন্তু সাধারণত কিছু নির্দিষ্ট বয়সেই হয়। যেমন ধরুন 4 মাস বয়সে ওদের ঘুমের সাইকেলটা একেবারে পাল্টে বড়দের মতো হয়ে যায়। এটা একটা বিরাট পরিবর্তন। আবার দেখুন 8 থেকে 10 মাস বয়সে যখন ওরা হামাগুড়ি দিতে বা কিছু ধরে দাঁড়াতে শেখে, তখন তো ওদের উত্তেজনার শেষ থাকে না, সেই এক্সাইটমেন্টেও ঘুম নষ্ট হয়। তাহলে বুঝবেন কিভাবে যে স্লিপ রিগ্রেশন চলছে? লক্ষণগুলো বেশ পরিষ্কার। যেমন দিনের বেলা অল্প ঘুমাবে, রাতে বারবার ঘুম ভেঙে যাবে, কিছুতেই ঘুমাতে চাইবে না, আর মেজাজটাও খুব খিটখিটে থাকবে। এই সময়টাতে ওদের শান্ত করতেও একটু বেশি খাটনি করতে হয়। 8 থেকে 10 মাসের রিগ্রেশন নিয়ে একটা খুব মজার কথা আছে। বলা হয় এই বয়সে বাচ্চারা নিজেদের অসাধারণত্বেই মুগ্ধ থাকে। মানে ওরা তখন হামাগুড়ি দেওয়া বা দাঁড়ানোর মতো নতুন নতুন জিনিস শিখছে, আর সেই নতুন স্কিলগুলো প্র্যাকটিস করতেই বেশি ভালোবাসে, ঘুমের থেকে বেশি। আচ্ছা, স্লিপ রিগ্রেশন তো গেল, কিন্তু ঘুমের সমস্যার পেছনে আরেকটা বড় কারণ থাকতে পারে। সেটা হলো শারীরিক অস্বস্তি। আর এই অস্বস্তির কথা বললেই যে নামটা সবার আগে আসে সেটা হলো কলিক। কলিকের আসল কারণটা কি সেটা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি। তবে এটাকে চেনার একটা সহজ নিয়ম আছে, রুল অফ 3। মানে একটা সুস্থ বাচ্চা যদি দিনে 3 ঘন্টার বেশি, সপ্তাহে 3 দিনের বেশি আর টানা 3 সপ্তাহ ধরে কাঁদে, তাহলেই ধরে নেওয়া হয় যে তার কলিক হচ্ছে। এই কান্নাটা সাধারণত সন্ধেবেলাতেই বেশি দেখা যায়। আর এই কান্নাটা কিন্তু সাধারণ কান্নার মতো না। মানে খিদে লাগলে বা ডায়াপার ভেজলে যেরকম কাঁদে, তার থেকে অনেক বেশি তীব্র, একেবারে চিৎকার করার মতো। কান্নার সময় শরীরটাও শক্ত করে ফেলে, যেমন হাত পা শক্ত করে দেওয়া, মুঠি বন্ধ করে রাখা বা পিঠটাকে ধনুকের মতো বাঁকিয়ে ফেলা। তো আমরা বিকাশের কথাও বললাম, শারীরিক অস্বস্তির কথাও বললাম, কিন্তু এগুলোর বাইরেও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যা বাচ্চার রাতের ঘুমকে ভীষণভাবে প্রভাবিত করে। সেটা হলো ওদের সারাদিনের রুটিন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা বাচ্চা অতিরিক্ত ক্লান্ত মানে ওভারটায়ার্ড, আবার আরেকটা বাচ্চা যথেষ্ট ক্লান্ত না মানে আন্ডারটায়ার্ড। দুটো অবস্থাতেই কিন্তু ওদের ঘুমাতে সমস্যা হয়। আর মজার ব্যাপার হলো লক্ষণগুলো প্রায় একই রকম দেখতে লাগে। একটা ওভারটায়ার্ড বাচ্চা অনেক সময় আরও বেশি ছটফটে হয়ে যায়, কারণ ওদের শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়। আবার আন্ডারটায়ার্ড বাচ্চাটার ঘুমই পায় না, তাই সে খেলতে থাকে। এই কারণে বাচ্চার বয়স অনুযায়ী জেগে থাকার সঠিক সময়টা জানা খুব জরুরি। বেশ, তাহলে তো আমরা সমস্যাগুলো মোটামুটি বুঝলাম। এখন প্রশ্ন হলো সমাধানটা কি? চলুন এবার কিছু কার্যকরী কৌশল বা টেকনিক দেখে নেওয়া যাক, যেগুলো ভালো ঘুমের জন্য সাহায্য করতে পারে। একটা খুব পরিচিত পদ্ধতির নাম হলো ফারবার মেথড। এখানে মূল আইডিয়াটা হলো বাচ্চাকে ঘুমন্ত নয়, বরং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিছানায় রেখে আসা। যদি সে কাঁদে তাহলে সঙ্গে সঙ্গে না গিয়ে একটু পরপর গিয়ে তাকে শান্ত করতে হবে, আর এই সময়টা ধীরে ধীরে বাড়াতে হবে। লক্ষ্যটা হলো বাচ্চাকে না তুলে তাকে ভরসা দেওয়া, যাতে সে নিজে নিজেই শান্ত হতে শেখে। তবে হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু সবার জন্য কাজ নাও করতে পারে। তবে যে কোনো পদ্ধতির চেয়েও বেশি কার্যকারী হতে পারে একটা ভালো বেড টাইম রুটিন।
মানে প্রতি রাতে ঘুমানোর আগে একই কাজগুলো করা, যেমন একটা হালকা গরম জলে স্নান, তারপর একটা শান্ত স্বরে গল্প পড়া বা গান শোনানো, একটু আদর করা, আর তারপর বিছানায় রাখা। প্রতিদিন একই জিনিস করলে বাচ্চার ব্রেন একটা সিগন্যাল পেয়ে যায় যে আচ্ছা, এবার ঘুমানোর সময় হয়েছে। আরেকটা উপায় হলো কো-স্লিপিং, মানে বাবা মায়ের সাথে বাচ্চার ঘুমানো। এটা আমাদের দেশে খুব সাধারণ একটা ব্যাপার। এতে বাচ্চা নিজেকে সুরক্ষিত মনে করে আর মায়েরা সহজে বুকে দুধ খাওয়াতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপত্তা। ঘুমের জায়গাটা যেন যথেষ্ট বড় আর নিরাপদ হয়, সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা অনেকগুলো কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর মূলে যে দুটো জিনিস দরকার সেগুলো কি? সবশেষে একটাই কথা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা, তাই একজনের জন্য যেটা কাজ করবে আরেকজনের জন্য সেটা নাও করতে পারে। আসল চাবিকাঠি হলো ধৈর্য আর ধারাবাহিকতা। রাতারাতি কোনো ম্যাজিক হবে না। লক্ষ্যটা হলো বাচ্চার জন্য ঘুমের একটা স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা, আর তার জন্য সবচেয়ে বেশি দরকার হলো ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া। তাহলে সবটা শোনার পর একটা প্রশ্ন থেকে যায়, আজ রাত থেকেই শোবার রুটিনে এমন কোনো ছোট কিন্তু নিয়মিত পরিবর্তন আনা যেতে পারে? মনে রাখবেন, একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু একটা বড় সমাধানের শুরু হতে পারে।